ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক কর্মকর্তা মতিউর রহমানকে আদালতে হাজিরা দেওয়ার পথে দায়িত্বে অবহেলা ও অনিয়মের অভিযোগে কিশোরগঞ্জ জেলা পুলিশের 11 সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এই ঘটনায় পুলিশের একটি তদন্ত কমিটি সত্যতা পাওয়ার পর শনিবার সন্ধ্যায় পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরীর স্বাক্ষরিত এক আদেশে এই সিদ্ধান্ত জানানো হয়। ঘটনাটি ঘটেছিল গত 12 আগস্ট দুপুরে। ওই দিন কিশোরগঞ্জ কারাগার থেকে মতিউর রহমানকে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতে হাজির করা হয়। আদালতের কার্যক্রম শেষে ফিরতি পথে নরসিংদীর শিবপুর উপজেলার সৈয়দনগরে ঢাকা থেকে সিলেট মহাসড়কের পাশে নিরালা হাড্ডি নামের এক রেস্তোরাঁয় যাত্রাবিরতি দেন স্কয়াডের দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা। অভিযোগ উঠেছে, পুলিশ সদস্যরা উৎকোচ নিয়ে রেস্তোরাঁর একটি কেবিনে মতিউর রহমানকে অপর এক ব্যক্তির সঙ্গে গোপন বৈঠকের সুযোগ করে দেন আর নিজেরা সাধারণ স্থানে খাবার গ্রহণ করেন। পুলিশ সদর থেকে অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে 3 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তে অভিযোগের সত্যতা মেলে। প্রতিবেদনে বলা হয়, দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা হাজতে মতিউর রহমানকে আলাদা কক্ষে বসিয়ে রাখেন, যা স্পষ্টত দায়িত্বে অবহেলার শামিল। ঘটনার সঙ্গে জড়িতদের মধ্যে একজন এসআই এবং বাকি 10 জন কনস্টেবল। ঘটনাস্থল নিরালা হাড্ডি রেস্তোরাঁর মালিক মোহাম্মদ আবুল কাশেম ভুইয়া নিশ্চিত করেছেন যে ঘটনাটি তার রেস্তোরাঁয় ঘটেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজ ও ভিডিও দেখেও তিনি এই ঘটনার সত্যতা স্বীকার করেছেন। আমরা শপথ করছি যে প্রতিটি শিক্ষার্থীর জন্য একটি আনন্দময় বসবাসযোগ্য এবং নিরাপদ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে বিগত ফ্যাসিবাদী শাসন আমলে ঘৃণিত গণরম প্রথা, গ্যাসরুম নির্যাতন, জোরপূর্বক রাজনৈতিক কর্মসূচিতে যোগদানের জন্য বাধ্য করানো এবং ভিন্ন মতের জন্য অত্যাচার ও নিপীড়ন চালানোর যে রাজনৈতিক অপসংস্কৃতি গড়ে উঠেছিল, যে কোনো মূল্যে আমাদের ক্যাম্পাসে তা আর কখনো ফিরে আসতে দিব না। আমরা শপথ করছি যে যেভাবে আমরা বিগত 1.5 দশকে ফ্যাসিবাদী শাসন আমলে চূড়ান্ত লড়াই 2024-এর জুলাইয়ের রক্ত ঝরা দিনগুলোতে বন্দুকের নলের সামনে দাঁড়িয়েছিলাম, যেভাবে আমাদের অগ্রজেরা 1990-এ স্বৈরাচার বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন, যেভাবে তারা 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন, যেভাবে আমাদের পূর্বসূরীরা বায়ান্নের ভাষা আন্দোলন, 47-এর দেশভাগ আন্দোলনে অগ্রণী ভূমিকা রেখেছিলেন। ঠিক একইভাবে ভবিষ্যতে যদি দেশের গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব কিংবা জনগণের মুক্তির পথ আবারও কোনো কালো শক্তির দ্বারা অবরুদ্ধ হয়, আমরা আমাদের সর্বোচ্চ শক্তি ও বুদ্ধিমত্তা দিয়ে সেই অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব। আমরা শপথ করছি যে আমাদের বন্ধুদের তথা নারী শিক্ষার্থীদের জন্য ঢাকা
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি নিরাপদ, নিয়মতান্ত্রিক এবং সুরক্ষিত এলাকায় পরিণত করব, যেখানে তাদের জন্য নিরাপদ আবাসন, স্বাস্থ্যসেবা, সম অধিকার প্রতিষ্ঠা এবং সর্বোপরি তাদের ক্ষমতায়ন নিশ্চিত করা হবে। আমরা শপথ করছি যে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর জন্য হলগুলোতে প্রশাসনের মাধ্যমে বৈধ সিটের ব্যবস্থা, সাশ্রয়ী মূল্যে স্বাস্থ্যসম্মত ও পুষ্টিকর খাবার, মানসম্মত স্বাস্থ্যসেবা, পরিষ্কার পরিচ্ছন্নতা ও কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা এবং সহজ সুবিধাজনক পরিবহন ও যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করতে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাব। আমরা শপথ করছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনলাইনে সুরক্ষা প্রদানের জন্য আমরা সাইবার বলি মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন ও ফেক নিউজ সহ অনলাইন ভিত্তিক সকল ধরনের অপতৎপরতা রুখে দিতে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখবো। আমরা শপথ করছি যে আমাদের প্রাণের ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি আধুনিক ও মর্যাদাপূর্ণ বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে আমরা শিক্ষা, গবেষণা ও পড়াশোনার পরিবেশের মানোন্নয়ন, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সম্প্রসারণ এবং শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনমূলক কার্যক্রম সমূহ গতিশীল করতে নিজেদের সর্বোচ্চ নিয়োজিত রাখবো। আমরা শপথ করছি যে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক আন্দোলনে প্রতিনিধি হিসেবে নির্বাচিত হলে আমরা রাষ্ট্র অভ্যন্তরীণ রাজনৈতিক পরিবেশে শিষ্টাচার, সৌজন্য, পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখবো এবং রাজনৈতিক প্রতিপক্ষের সাথে সম্পর্ক ও আচরণে সর্বদা সর্বোচ্চ গণতান্ত্রিক মনোভাবের প্রতিফলন ঘটাবো। আমরা সর্বোচ্চ আন্তরিকতা দায়বদ্ধতাকে বলতে চাই আমাদের প্রাণের প্রতিটি প্রার্থী এই শপথের প্রতিটি শব্দ অক্ষরে অক্ষরে মনে প্রাণে ধারণ করি এবং আমরা প্রতিজ্ঞা করছি যে আমাদের প্রার্থীরা নির্বাচিত হলে প্রত্যেকের জবাবদিহিতামূলক ও স্বচ্ছ কর্মকাণ্ডের মাধ্যমে আপনাদের সামনে এই প্রতিটি শপথ বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ। আমি যদি ব্যক্তিগতভাবে বলি, আমি নিজেও আসলে ভয়াবহ সাইবার বুলিংয়ের শিকার হয়েছি। আমার প্রথম থেকে আমি যেদিন থেকে বলেছি যে আমি মনোনয়ন নিয়েছি, সেদিন থেকেই আবার সাইবার বুলিং শুরু হয়েছে। তারপর ইশতেহার দিলাম, আমার ব্যালট নাম্বার নিয়ে, আমার ব্যালট নাম্বার 32। আমি তো ধানমন্ডি 32-এর সাথে রিলেট করে আমি একটু মজা করে একটা পোস্ট করেছিলাম। ওখানে দেখলাম যে ছাত্রলীগের যারা মূলত হা হা দিয়ে, অ্যাংরি দিয়ে, এবং আমি আসলে কি বলে না যে
মেসেজ রিকোয়েস্ট অপশন আর যাই না, কারণ পুরোটাতে এত নোংরা গালিগালাজ, এবং এই গালিগুলো না সভ্য সমাজে কেউ উচ্চারণ করতে পারবে না। আমি খুব অবাক হয়ে দেখলাম কি যে মানুষ বলে না বট আইডি গালি দেয়, কিন্তু বট না, আসল আইডি থেকে অনেক গালিগালাজ করা হচ্ছে। আমি একজনের আইডিতে ঢুকে দেখলাম যে উনি আমার বাবার বয়সী এবং তার আমার বয়সী একটা ছেলে আছে, তো উনি আমাকে ভয়েস মেসেজ দিয়ে কুৎসিত জঘন্য গালি দিয়েছে। আমি ঢুকে দেখলাম যে আমার বয়সী তার ছেলেকে তিনি এমনভাবে পোস্ট করছেন যে আহা আমার ছেলেটা এত বড় হয়ে গেল। আমি খুব অবাক হয়েছি যে মানুষ দেখা যায় যে এই কাজগুলো যখন করে তখন প্রকাশ্যে করে, যে বট আইডির আড়াল থেকে এরকম একটা জঘন্য কাজগুলো যখন তারা করে এই বট আইডির আড়াল থেকে করে, কিন্তু এখন দেখা যাচ্ছে যে তারা মানে প্রকাশ্যেই নিজের আইডি থেকে করছে। আমি ব্যাপারটা একইভাবে আমি ছাত্র দলের থেকেও ফেস করেছি। দেখা যাচ্ছে যে ছাত্র দলের যে নেতারা, পোস্টেড নেতা, তারাও আমার নামে অনেক জঘন্য মিথ্যাচার করছেন এবং আজে বাজে কথা বলছেন। ব্যাপারটা খুবই দুঃখজনক। তবে আমার মনে হচ্ছে যে আসলে জয় তো আসে এইসব বাধা বিপত্তি পেরিয়ে, আমি খুব একটা গায়ে লাগাচ্ছি না। তারা আমাকে গালি দিচ্ছে, আমি খাচ্ছি দাচ্ছি পড়াশোনা করছি, তারা আমাকে গালি দিচ্ছে। আমি ভাবছি যে এই যে তারা আমার জন্য মিথ্যাচার করছে আমার বিপক্ষে এবং আমাকে গালিগালাজ করছে, এই জন্য আল্লাহ আমাকে এমনি এমনি সব বাড়িয়ে দিচ্ছে। শেষ দিকটায় আমারই জিত। আমি লিখেছিলাম যে ধানমন্ডি 32 মন্দ হলেও ব্যালট 32 কিন্তু মন্দ নয়। কারণ ধানমন্ডি 32 আসলে এখন আমরা 24 পরবর্তী প্রেক্ষাপটে আমরা দেখছি যে ধানমন্ডি 32 আমাদের ইতিহাসে একটা কলঙ্কিত অধ্যায় হিসেবে আমরা দেখি। এই অনেকে বলে থাকেন যে মুজিবনগর সরকার পরিচালনা করা হয়েছে, এই করা হয়েছে, সেই করে মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছে 32 থেকে, কিন্তু আমি একই সাথে তাদেরকে মনে করিয়ে দিতে চাই যে 71-এর পর 72-এর পর থেকে এই একই 32 নাম্বার থেকে কিন্তু 30,000 মানুষকে রক্ষী বাহিনী হত্যা করেছে। এই ব্যাপারটা কিন্তু ভুলে গেলে চলবে না। এখন একেবারে শেষ মুহূর্ত, আজকে প্রচারণার শেষ দিন। আমি এখন মাঠ পর্যায়ে কোনো রকমের অশোভন আচরণের সম্মুখীন হইনি। সবাই বেশ হাসি খুশি অবস্থায় কথা বলছেন, সবাই জানতে চাচ্ছেন যে আপনাদের প্রত্যাশা কি। আমরা বলছি ভোটারদের সাথে কথা, ভোটাররা বলছেন আমাদের সাথে কথা। এখনো পর্যন্ত পরিস্থিতি বেশ ভালো, আমার ভালো লাগছে। অশোভন না, আমি অসমতার কথা বলছি। ও অসমতা মানে আপনি কি লেভেল প্লেইং ফিল্ড আছে কিনা সেটা বলছেন। আমি মনে করি এখন শব্দটা হলো, এই ব্যাপারটা হলো কি যে লেভেল প্লেইং ফিল্ড ব্যাপারটা খুব সাবজেক্টিভ। যে এমন হতেই পারে যে আমার কাছে মনে হতে পারে একটা বিশেষ দল একটু এগিয়ে আছে, কিন্তু সেখানে আমি বলবো না যে লেভেল প্লেইং ফিল্ডে মানুষ তাদেরকে বেশি সমাদর করতেই পারে, যে কেউ হতে পারে। এই ব্যাপারে আমার মনে হয় না যে এটা বলা ঠিক হবে যে লেভেল প্লেইং ফিল্ড নাই। সেরা পরিষদ পুলিশের পক্ষে হোক, 24-এর পক্ষে হোক, এই 71-এর শহীদেরা, 24-এর শহীদেরা, অদম্য শক্তি। রিলস রাজা ভাই ওটা দিয়েছিলেন কার্ড, কার্ড দিচ্ছেন এদিকে ভিজিটিং কার্ড। আমি যাবো মাত্র বাসাতে আনছি, আর ভাই কি একটা প্যারা দিল এখন। সেরা পরিষদ
অদ্বিতীয় নয় পরিষদ মুক্তিযুদ্ধের পক্ষে হোক অদমত বিজয় পক্ষে হোক প্রথম অপরাধ ৭১-এর পক্ষে হোক প্রথম সময় বলতে যা আছে তাদেরকে আপনারা কিছু ললিপপ গিফট করতে পারেন 9 তারিখে তারা আসলে ললিপপ এবং বেগুন বসে থাকতে পারেন তাদের দ্বারা কোনো কাজই হবে না যেটুকু যে আদায় করার জনগণের আদায় করে নিতে হবে আপনারা জানেন যে গত 2 তারিখে আমি গত 1 তারিখে মূলত ভর্তি হই হেলথ হোম নামক প্রাইভেট হসপিটালে যেখানে আসলে আমি পেটের ব্যথা দিয়ে ভর্তি হওয়ার পরে জানা যায় যে আমার অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস আছে এবং আমার যখন এই অ্যাপেন্ডিসাইটিসের আপনারা জানেন যে অ্যাপেন্ডিসাইটিসের নানান রকম চিকিৎসা হয় তার মধ্যে সাধারণত যে চিকিৎসা করা হয় লেপারোস্কোপি পদ্ধতিতে সেই পদ্ধতিতে চিকিৎসা করলে সাধারণত একজন মানুষ 3 দিনের মধ্যে নড়াচড়া করতে পারেন বা মুভ করতে পারেন কিন্তু আমার দুর্ভাগ্য যে আমার ফুসফুসজনিত সমস্যার কারণে সেটি সম্ভব হয়নি এবং আমার অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস সেই সার্জারি করতে গিয়ে আরো আবিষ্কৃত হয় যে আমার অন্ত্রে একটি বিশেষ ধরনের সিস্ট আছে এটিকে যে মেডিকেল সায়েন্সের ভাষায় মেকেলস ডাইভার্টিকুলাম বলা হয় অন্য কোনো বড় পরিবর্তন ঘটাবে কিনা তা আমরা জানি না কিন্তু আমার আসার জায়গাটা খুব সিম্পল আমার সহযোদ্ধারা গত 5 দিন আমার অবর্তমানে আমার হয়ে যেই লড়াই করে গিয়েছে যেভাবে শেষ মানুষটি পর্যন্ত তাদের যে প্রচারণা সেই প্রচারণা পৌঁছে দিয়েছেন সেই জায়গা থেকে কৃতজ্ঞতার জায়গা থেকে সহযোদ্ধার যেই জায়গা সেই জায়গা থেকে আজ আমি উপস্থিত হয়েছি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে এবং আমার এই উপস্থিতি যদি আমার সহযোদ্ধাদের মনে এক ফোঁটাও লড়াইয়ের মানে প্রেরণা যোগায় তাহলে সেটি আমার জন্য একটা বিশাল প্রাপ্তি এবং সেটি যাতে আমার সহযোদ্ধাদের মধ্যে সেই লড়াইয়ের বোধ মানে আমি সঞ্চার করতে পারি সেটি সেই জায়গা থেকে আসলে এই ছুটিটি নেওয়া এবং আজকে এখানে এসে উপস্থিত হওয়া ভোটারদেরকে যা বলার অতীতেই বলা হয়েছে ভোটারদেরকে নতুন করে কোনো কিছু বলার নাই অনেক ধরনের সমালোচনা নিয়মিতই হয় সমালোচনাতে ভেঙে পড়ার বা আহত হওয়ার কোনো রকম জায়গা নেই তবে যে সমালোচনাটি খুবই হাস্যকর লাগলো সেটি হচ্ছে যে আসলে নির্বাচনী মাঠে এরকম একটি সময় আমি থাকছি না কারণ হচ্ছে আমার মানে আমি ইচ্ছাকৃতভাবে থাকছি না বা পরাজয় মেনে নিয়ে থাকছি না আমরা হচ্ছে সেই মানুষ যারা বারবার ডাক্তারের পরামর্শ উপেক্ষা করে রাজপথে ফিরে ফিরে এসেছি আমরা সেই মানুষ যারা বারবার করে নিজেদের জীবনকে উপেক্ষা করে রাজপথে এসে সামিল হয়েছে রাজপথে আমাদের অক্সিজেন কাটে রাজপথে আসলে আমাদের কোনো ক্ষতি হয় না রাজপথে আসলে আমাদের উপকার হয় আজ লড়াইয়ের শেষ দিন একরকম 7 তারিখে প্রচারণার শেষ দিন আমাদের যে সহযোদ্ধারা প্রতিরোধ পর্ষদের যে সহযোদ্ধারা তাদের প্রতি একটা কথাই বলতে চাই যে 9 তারিখে নির্বাচনের ফলাফল যাই হোক আমরা এরই মধ্যে জিতে গিয়েছি যখন আমরা দেখতে পাই একটার পর একটা মোরাল পুলিশিং হয় তখন আমাদের উপস্থিতির কারণে আজকে প্রতিক্রিয়াশীলতম গোষ্ঠীগুলিকেও বলতে হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাত 12টা পর্যন্ত মেয়েদের হল ওপেন রাখতে হবে সব থেকে প্রতিক্রিয়াশীলতম গোষ্ঠীকেও বলতে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর কর্মকেন্দ্রিক যে বিভাজন সেই বিভাজন চলবে না কিন্তু আমি আমার জগন্নাথ হলের ভাইদের আমার 5টা যে নারী হল সেই নারী হলের বোনদের মনে করিয়ে দিতে চাই আপনারাও মনে রাখুন 3টা মাস আগেও তারা বিশ্ববিদ্যালয়ের যে সংসদ শিক্ষার্থী সংসদ রয়েছে সেই শিক্ষার্থী সংসদে বসে নারীদের মোরাল পলিসিং করতো আপনারা মনে রাখুন কারা এখানে অ্যাডভোকেট আলিফের মৃত্যুর পর জগন্নাথ হলের পাশ দিয়ে যাইতে যাইতে এই স্লোগান দিয়ে গেছে দিল্লি যাদের মামা বাড়ি বাংলা ছাড়া তাড়াতাড়ি আপনারা সেই দুঃখ সেই গ্লানি সেই যন্ত্রণাকে মনে রাখুন আমরা আহ্বান জানাতে চাই আমাদের অনাবাসিক ভাই বন্ধুদের প্রতি আপনারা যাকে খুশি তাকে ভোট দিন কিন্তু 9 তারিখ প্লিজ ভোট দিতে আসুন আপনারা ভোট দিতে আসলে গোটা ইকুয়েশন বদলায় যাবে এখানে যত সমীকরণ হচ্ছে এই সমীকরণগুলো কিচ্ছু দাঁড়াবে না এখানে স্বাধীনতা বিরোধীরা একটা পোস্টও জিতে আসতে পারবে আপনারা শুধু আপনাদের প্রেজেন্স চেক শো করুন আপনাদের শেষ ভোটটা দিয়ে যান আর ভোটারদের প্রতি একটাই আহ্বান জানাবো যারা আমাকে ভোট দিবেন না তারা তো আমাকে ভোট দিবেন না তাদেরকে নতুন করে বলার কিছু নাই কিন্তু অনেক মানুষ আছেন যারা আমাদেরকে পছন্দ করেন আমাকে ব্যক্তিগতভাবে পছন্দ করেন কিন্তু এই চিন্তা করতেছেন যে যেই প্রার্থী আসলে আমার পর্যন্ত আমার দ্বার পর্যন্ত এসে পৌঁছায় নাই সে যে নির্বাচিত হওয়ার পর আমার পর্যন্ত এসে পৌঁছাবে তার নিশ্চয়তা কি আমি শুধু এটুকু বলতে পারি আমার শেষ 5 দিন আমি প্রস্তুতি নিচ্ছিলামই যাতে করে আমি শেষ মানুষটা পর্যন্ত পৌঁছাইতে পারি শেষ যে শিক্ষার্থীটা সেই শিক্ষার্থীটা পর্যন্ত আমার যে রিচ সেই রিচটা করতে পারি কিন্তু আমার শারীরিক অসক্ষমতার কারণে আমি সেটা পারি নাই আমি সেই ব্যর্থতার দায় মাথা পেতে নিচ্ছি
কিন্তু একই সঙ্গে এই অনুরোধটা করছি, যদি আপনি মনে করেন সামনের দিনের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে শিক্ষার্থীদের লড়াইয়ের জন্য উপযুক্ত জিএস ক্যান্ডিডেট আদি উপযুক্ত প্রার্থী আমাদের প্রার্থীরা, তাহলে প্লিজ আমি আপনার পর্যন্ত শারীরিকভাবে পৌঁছাইতে পারি নাই, এই কারণটুকুতে অন্তত আমাকে আপনার ভোট বঞ্চিত করেন না। যদি মনে করেন আমি যোগ্য প্রার্থী, তাহলে অন্তত এই গ্রেসটুকু আমাকে দিন। আমি সামনের দিনে জিতি আর হারি আপনাদের পর্যন্ত, এই বিশ্ববিদ্যালয়ের 40,000 শিক্ষার্থী পর্যন্ত জনে জনে পৌঁছানোর যেই দায়, সেই অঙ্গীকার, সেই ওয়াদা আমি এখানে বসে করব। আর প্রতিরোধ পর্ষদের যে সহযোদ্ধা, তাদেরকে সালাম জানাই এই জন্য যে এই প্রতিকূল পরিস্থিতিতে যেখানে টাকার এইরকম খেলা, মাসেল পাওয়ারের এইরকম খেলা, আন্তর্জাতিক মিডিয়া দিয়ে মানুষজনকে প্রমোট করা হচ্ছে, বিভিন্ন রকম কারসাজি করা হচ্ছে, বড় বড় রাজনৈতিক দল ইনভলভ হয়ে গেছে, সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা আপনাদের নৈতিক সততা দিয়ে যে লড়াইটি লড়লেন, সেই লড়াইয়ের ফলাফল 9 তারিখে কি হবে জানি না, কিন্তু এটা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিষয় না, সারা দেশ আপনাদের দিকে তাকায় আছে, সারা দেশ দেখছে আমরা কি অনেস্ট ফাইটটা করছি। এবং মানুষ যখন লড়ে, সে লড়াইয়ের ফলতে হয় আর হোক কাল হোক। ওই কথাটাই বলতে চাই যে 9 তারিখে আমরা আশ্বাস রাখি, এখন আমরা বিশ্বাস রাখি যে আমরা বিজয়ী হব, কিন্তু আমরা বিজয়ী হই, পরাজিত হই, আমরা বিশ্বাস করি যে আমরা যেরকম ছিলাম রাজপথে, আমরা ঠিক সেরকম ভাবে প্রতিরোধের শক্তি হয়ে রাজপথেই থাকবো। এবং যে ডাকসু যার দখলে যাক না কেন, রাজপথ যেমন হাসিনা আমলে আমাদের দখলে ছিল, ইউনূস আমলে আমাদের দখলে আছে, এই রাজপথ আমাদের রক্তে রঞ্জিত, এই রাজপথ আমাদেরই দখলে থাকবে। ওনাকে দিতে দিন। হ্যাঁ, হাতে দিতে হবে না, আপনি আপনার মতো করেন। আবিদ ভাই, দেখি আরে ভাই আপনি ধাক্কাই দেন, দেখে দেখি তো রিফ্লেক্ট পাইছেন নাকি? ডাকসুর সকল ভোট মুক্তিযুদ্ধের পক্ষে হোক, মুক্তিযুদ্ধের পক্ষে হোক। ডাকসুর সকল ভোট, তারুণ্যের সব ভোট, ডাকসুর সকল ভোট। 6 দিন লাইফ সাপোর্টে থাকার পর অবশেষে জ্ঞান ফিরেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী ইমতিয়াজ আহমদ সিয়ামের। বর্তমানে তিনি হাত পা নাড়াচ্ছেন এবং পরিবারের সদস্যদেরকে চিনতে পারছেন, তবে এখনও পুরোপুরি শঙ্কামুক্ত নন। পার্কভিউ হাসপাতাল সূত্রে জানা যায়, শনিবার সকাল 11টায় সিয়ামের চিকিৎসা নিয়ে দ্বিতীয় দফায় মেডিকেল বোর্ড বসে। এতে অংশ নেন নিউরোসার্জন কামাল উদ্দিন, মোহাম্মদ ইসমাইল, মোহাম্মদ মনজুরুল ইসলাম এবং নিউরো মেডিসিন বিশেষজ্ঞ হাসানুজ্জামান। বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী পরীক্ষামূলকভাবে তার লাইফ সাপোর্ট খুলে দেয়া হয়। এর আগে বুধবারও তাকে নিয়ে মেডিকেল বোর্ড বৈঠক করেছিল। চিকিৎসকরা জানিয়েছেন, সিয়ামের চেতনার মাত্রা কনসাস লেভেল এতদিন 5 থেকে 9-এর মধ্যে ওঠানামা করছিল, বর্তমানে এটি 10-এর কাছাকাছি পৌঁছেছে। তবে স্বাভাবিক মানুষের কনসাস লেভেল থাকে 15। 10-এর ওপরে না ওঠা পর্যন্ত তাকে পুরোপুরি আশঙ্কামুক্ত বলা যাবে না। চিকিৎসাধীন সিয়ামের বাবা আমির হোসেন ও মা শাহনাজ বেগম তার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। ছেলের চিকিৎসাটা আমি জানটা পাই, তারপরে যাতে ব্রেইনটা সক্রিয় হয়, আগের মতো যাতে ভার্সিটিতে সে প্রবেশ করতে পারে, একটা উন্নত জীবন সে ফিরে পায়। অন্যদিকে একই সংঘর্ষে গুরুতর আহত বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের শিক্ষার্থী মামুন মিয়ার অবস্থাও স্থিতিশীল হলেও জটিল। তার মাথার খুলির একটি অংশ অস্ত্রোপচারের মাধ্যমে কেটে ফ্রিজে সংরক্ষণ করা হয়েছে। মাথায় ব্যান্ডেজ মোড়ানো অবস্থায় কালো কালিতে লেখা রয়েছে, হাড় নেই, চাপ দেবেন না।
মামুনকে বর্তমানে কেবিনে রাখা হয়েছে এবং তরল খাবার দেয়া হচ্ছে। তবে দীর্ঘমেয়াদী চিকিৎসা ও কঠোর বিধিনিষেধ মেনে চলা ছাড়া স্বাভাবিক জীবনে ফেরা নিয়ে অনিশ্চয়তা থেকে যাচ্ছে। তার বড় ভাই মাসুদ রানা জানিয়েছেন, মামুন পরিবারের সাথে কথা বলতে পারছেন ঠিকই, কিন্তু ডাক্তাররা বলেছেন সুস্থ হতে অনেক সময় লাগবে। পারভিউ হাসপাতালের স্পেশালাইজড ইউনিটের ইনচার্জ ডাক্তার সিরাজুল মোস্তফা জানান, সিয়ামের মাথায় ধারালো অস্ত্রের আঘাতে খুলির ভেতরের অংশ রক্তনালী ছিঁড়ে গিয়েছিল। তবে ইতোমধ্যেই তার জ্ঞান ফিরে এসেছে এবং রক্তচাপেও কিছুটা উন্নতি হয়েছে। উল্লেখ্য, গত রবিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে স্থানীয়দের সংঘর্ষে উপাচার্য, শিক্ষার্থী ও প্রক্টরিয়াল বডির সদস্যসহ ১৫০ শতাধিক মানুষ আহত হন। আহতদের মধ্যে সিয়াম ও মামুন গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি হন। যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, তাদের পরিবারের যারা সদস্য আছেন, তাদের একটা রাষ্ট্রীয় স্বীকৃতির ব্যবস্থার জন্য এনসিপি আমরা যখন আমাদের দলীয় কাঠামোটা তৈরি হয়নি তখন আমরা কাজ করেছি। আমরা বাংলাদেশের অর্থনৈতিক জায়গাটাতে নানা ধরনের অ্যানোমালিস আমরা দেখেছি। সেই জায়গাগুলোতে কিভাবে আমরা এটাকে সঠিক একটা পন্থায় নিয়ে যেতে পারি সেই ব্যাপারে আমাদের পরিকল্পনা রয়েছে। আমরা বাংলাদেশে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমরা এদেশের তরুণ যুবা, এদেশের সিনিয়র সিটিজেন, তাদের সকলকে ধারণ করে নিয়েই একসঙ্গেই আমরা পথ চলার পক্ষপাতী। বাংলাদেশে তারুণের এত সমাবেশ আর কোনো দলে হয়েছে কিনা এটা অতীতেও তেমন কোনো নজির নেই। সেক্ষেত্রে বাংলাদেশের তরুণরা যেটা পছন্দ করেন, তরুণদের যে দাবির প্রেক্ষিতেই মূলত ২৪ অভ্যুত্থান সংগঠিত হয়। সে সময়কালে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় ছিল জনগণের মধ্যে, নাগরিকদের মধ্যে যারা কর্মক্ষম তাদের মধ্যে বেকারত্ব। তো এই বেকারত্ব ইস্যুটাকে কীভাবে অ্যাড্রেস করা যায় এবং একই সাথে বাংলাদেশের সকল ধর্মের, সকল বর্ণের মানুষ তাদের সকলের সম অধিকার প্রতিষ্ঠার যে রাজনীতি, সেই রাজনীতির দিকেই আমরা বাংলাদেশের তরুণদেরকে আকৃষ্ট করার চেষ্টা করছি এবং তরুণরা ব্যাপক হাত তুলে তারা সাড়া দিচ্ছেন আমাদের রাজনীতিতে। আমরা এখনও পর্যন্ত জোট হওয়া বা না হওয়া এরকম কোনো সিদ্ধান্ত আমরা এখন পর্যন্ত নেই। আমরা বস্তুত মনে করি যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এখন আমাদের স্বাতন্ত্র্য রক্ষা করে আমাদের নিজেদের সক্ষমতার উপর ভিত্তি করেই আমাদের কলেবরকে বৃদ্ধি করা, সেটা আমাদের এখন প্রায়োরিটি। এবং তার থেকেও বড় বিষয় হলো যে নির্বাচনের পূর্বে যাতে বাংলাদেশে বিচারকে দৃশ্যমান পর্যায়ে উন্নীত করা হয় এবং আমরা যে সংস্কার প্রস্তাবনাগুলোর ব্যাপারে ঐকমত্য কমিশনের আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি সেগুলোকে যেন বাস্তবায়ন করা হয়। সেক্ষেত্রে নির্বাচনের যে ডামাডোল বা নির্বাচনী যে রাজনীতি, সে রাজনীতির পূর্বে সংস্কার বাস্তবায়নের জন্য আমাদের দৃষ্টি নিবদ্ধ আছে এবং আমরা মনে করি যে সামনের দিনে যখন নির্বাচনের সময়কাল ঘনিয়ে আসবে, আমরা গণপরিষদ নির্বাচনের কথা বলেছি, সে সময়টাতে দলীয় আদর্শ, দেশের প্রেক্ষাপট এবং বাস্তব পরিস্থিতি অনুযায়ী যদি জোটের মতো পরিস্থিতি তৈরি হয়, সেক্ষেত্রে জোটবদ্ধ আমরা হতে পারি। আবার যদি তেমন কোনো পরিবেশ তৈরি না হয়, সেক্ষেত্রে জোটবদ্ধ আমরা নাও হতে পারি। অতএব নির্বাচন কেন্দ্রিক কোনো সিদ্ধান্ত সেটা আমরা এখনই গ্রহণ করি নাই। আমরা সেটাকে পর্যবেক্ষণ করছি এবং সামনের দিনে সংস্কার প্রস্তাবনাগুলো কতটুকু বাস্তবায়িত হলো তার উপরেই নির্ভর করছে আমরা সামনে নির্বাচনের রাজনীতিতে কতটুকু অগ্রসর হব নাকি মাঠের আন্দোলনের কর্মসূচিকে আমরা প্রেফার করব। তো বাংলাদেশে সংস্কার প্রস্তাবনাগুলোকে যদি বাস্তবায়ন না করা হয় এবং যদি পুরনো কাঠামোতেই নির্বাচন হয়, সে নির্বাচন বাংলাদেশের জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না। বাংলাদেশের মানুষেরা ২৪ অভ্যুত্থানের রাস্তায় এসেছেন, তারা জীবন দিয়েছেন। তাদের জীবন দেওয়ার পেছনে মূল অনুপ্রেরণার জায়গায় ছিল যে বাংলাদেশে যে এক ব্যক্তির কাছে ক্ষমতা কুক্ষিগত হয়ে থাকে, সেই এক ব্যক্তির কাছ থেকে ক্ষমতাকে সেটা একটা ভারসাম্য তৈরি করা এবং সেটা বিকেন্দ্রীকরণ করা এবং তার মধ্য দিয়ে একটা জবাবদিহিতাপূর্ণ গণতান্ত্রিক সিস্টেম প্রতিষ্ঠা করা। যদি আমরা গণতান্ত্রিক একটা ব্যবস্থা প্রতিষ্ঠা করতে না পারি, জবাবদিহিতা যদি আমরা নিশ্চিত করতে না পারি, যদি ক্ষমতার ক্ষেত্রে যদি বিকেন্দ্রীকরণ না হয়, যদি কেন্দ্রীভূত ক্ষমতা এক ব্যক্তির কাছে, এক দলের কাছেই থেকে যায় এবং তার ভিত্তিতে সামনের দেশ পরিচালনা হতে থাকে, তাহলে সেটা বাংলাদেশের মানুষকে আদতে কোনো ভালো ফল উপহার দেবে না। সেই কারণেই আমরা মনে করি যে সামনের নির্বাচন, সেই নির্বাচনটা অবশ্যই জুলাই সনদের ভিত্তিতে হতে হবে এবং নতুন কাঠামোর ভিত্তিতে যারা ক্ষমতায় আসবেন তারা দেশ পরিচালনা করবেন। পুরনো কাঠামোর মধ্য দিয়ে দেশ পরিচালনা করা শুরু করা হবে, এটার অপেক্ষা এটা বাংলাদেশের মানুষকে অবশ্যই তাদের যে মনস্তত্ত্ব সেটাকে ধারণ করতে ব্যর্থ হবে। যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, তাদের পরিবারের যারা সদস্য আছেন, তাদের একটা রাষ্ট্রীয় স্বীকৃতির ব্যবস্থার জন্য এনসিপি আমরা যখন আমাদের দলীয় কাঠামোটা তৈরি হয়নি তখন আমরা কাজ করেছি এবং সামনের দিনেও আমরা কাজ করব অবশ্যই।
এনসিপির আগামী 5 থেকে 10 বছরের রোডম্যাপ? আমরা বাংলাদেশে একটা মধ্যমপন্থী রাজনীতি তৈরি করতে চাই। বাংলাদেশের নাগরিকদের নাগরিক অধিকার এবং মানবিক মর্যাদাকে আমরা পুনঃপ্রতিষ্ঠা করতে চাই। বাংলাদেশের বিদ্যমান যে সংকটগুলো আছে সেই সংকটগুলো নিরসনে কাজ করতে চাই। মোটা দাগে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে চাই। বাংলাদেশের যদি প্রতিষ্ঠানগুলো শক্তিশালী হয়ে ওঠে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো, এখানকার সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো, তার মধ্য থেকেই আমরা আসলে নতুনভাবে গণতন্ত্রের পথে আমরা উত্তরণ করতে পারবো। তো বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে ঢেলে সাজানো, প্রতিষ্ঠানগুলোকে কার্যকর করা, প্রতিষ্ঠানগুলোকে সক্রিয় করার মধ্য দিয়ে এবং সেই প্রতিষ্ঠানগুলো যারা প্রতিষ্ঠান আকারে গড়ে উঠতে পারে সেরকম একটা রাজনীতি আমরা বাংলাদেশে দাঁড় করাতে চাই। আমরা বাংলাদেশের অর্থনৈতিক জায়গাটাতে নানা ধরনের অ্যানোমালিস আমরা দেখেছি। সেই জায়গাগুলোতে কীভাবে আমরা এটাকে সঠিক একটা পন্থায় নিয়ে যেতে পারি সেই ব্যাপারে আমাদের পরিকল্পনা রয়েছে। আমরা 24 দফা কর্মসূচি দিয়েছি, সেখানে বিস্তারিত আলোচনা আমরা করেছি এবং তারও ব্যাখ্যা বিশ্লেষণ আমাদের প্রয়োজন হবে। বাংলাদেশে যাতে ক্রয় ক্ষমতার মধ্যেই সব কিছুকে রাখা সম্ভবপর হয়, নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলোকে, সেই জন্য আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে এবং একই সাথে বাংলাদেশের ব্যাংকিং সেক্টর থেকে শুরু করে নিয়ে অন্য যে ক্ষেত্রগুলো আছে সেগুলোকে কীভাবে আমরা ঢেলে সাজাতে পারি সেটা নিয়ে আমরা কাজ করছি। আমরা বাংলাদেশের কর্মক্ষেত্রকে আমরা ঢেলে সাজাতে চাই। এদেশে কারিগরি শিক্ষায় যাতে তরুণরা উদ্বুদ্ধ হয়ে ওঠেন, যাতে উদ্যোক্তা সৃষ্টি করতে পারি আমরা, যাতে করে বাংলাদেশে আমরা নতুন নতুন কর্মক্ষেত্র তৈরি করতে পারি। এখন ডিজিটাল কর্মসংস্থানের যুগ, সেই জায়গাটাতে কীভাবে ডিজিটাল কর্মসংস্থানের জায়গায় তরুণদেরকে আরও বেশি সম্পৃক্ত করা যায় সে কাজ আমরা অবশ্যই করবো এবং উৎপাদনমুখী ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা, যাতে উৎপাদনের জায়গাটাতে যাতে তরুণদেরকে বেশি করে সম্পৃক্ত করা যায়, বেকারত্ব সমস্যার সমাধান করা যায়, সেই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করতে। চট্টগ্রামের হাটহাজারীতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপত্তিকর ভিডিও পোস্টকে কেন্দ্র করে দুপক্ষ মুখোমুখি অবস্থান নেওয়ায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে শনিবার রাতে উপজেলা প্রশাসন 144 ধারা জারি করেছে। একই সঙ্গে ভিডিও পোস্ট করা যুবক আরিয়ান ইব্রাহিমকে আটক করেছে পুলিশ। হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবদুল্লাহ আল মুমিন স্বাক্ষরিত আদেশে বলা হয়, জননিরাপত্তা, শান্তি শৃঙ্খলা ও জনস্বার্থ রক্ষায় মিরেরহাট থেকে 11 মাইল সাবস্টেশন পর্যন্ত এবং উপজেলা গেট থেকে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট পর্যন্ত এলাকার রাস্তার দুই পাশ ও সংলগ্ন এলাকায় শনিবার রাত 10টা থেকে রবিবার বিকেল 3টা পর্যন্ত 144 ধারা কার্যকর থাকবে। এ সময় কোনো ধরনের সভা সমাবেশ, বিক্ষোভ, গণজমায়েত নিষিদ্ধ থাকবে। পাশাপাশি বিস্ফোরক দ্রব্য, আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র বহন এবং 5 বা ততোধিক ব্যক্তির একত্রিত হয়ে চলাচলও সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। পুলিশ জানিয়েছে, শনিবার দুপুরে চট্টগ্রামের যশনে জুলুসে যাওয়ার পথে হাটহাজারী মাদ্রাসার সামনে দাঁড়িয়ে থাকা আরিয়ান অশালীন ভঙ্গিতে ছবি তুলে ফেসবুকে পোস্ট করেন। মুহূর্তে ছবিটি ছড়িয়ে পড়লে ফটিকছড়ি ও হাটহাজারী এলাকায় ব্যাপক ক্ষোভ ও উত্তেজনা সৃষ্টি হয়। পরে সন্ধ্যায় 16 শহর থেকে ফেরার পথে শফিকিয়া দরবার শরীফ এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত আরিয়ান ইব্রাহিম ফটিকছড়ি পৌরসভার 3 নং ওয়ার্ডের শফিকিয়া দরবার শরীফ এলাকার মৃত মোহাম্মদ মুসার ছেলে। তিনি ফেসবুকে নিজেকে ফটিকছড়ি পৌরসভা ছাত্রদলের 3 নং ওয়ার্ড সভাপতি হিসেবে পরিচয় দিলেও সংগঠনটির সভাপতি একরামুল্লাহ চৌধুরী দাবি করেছেন আরিয়ান ছাত্রদলের কেউ নন। সংগঠনের নাম ব্যবহার করে বিভ্রান্তি ছড়াচ্ছেন তিনি। এ বিষয়ে সংগঠনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি প্রশাসনকে আইনগত পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। অতিরিক্ত চট্টগ্রাম জেলা পুলিশ সুপার কাজী তারেক আজিজ বলেছেন, উপজেলা প্রশাসন 144 ধারা জারি করেছে। দুপক্ষ মুখোমুখি থাকায় স্থানীয় নেতাদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি শান্ত করার চেষ্টা চলছে। একই সঙ্গে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং প্রয়োজনে সেনাবাহিনী পাঠানোর প্রস্তুতিও নেওয়া হচ্ছে। 71-এ ক্ষমতার জন্য যুদ্ধ হয়েছিল, যে আপনি নির্বাচনে জিতছেন, জিতার পর আপনাকে ক্ষমতা বুঝা দেন দেখে আপনি যুদ্ধ লাগাইছেন। হ্যাঁ, আমাদের আলহামদুলিল্লাহ গত মাসের
এর প্রথম দিকে কিছু আপনার এই চালু হয়েছে এবং শেষের দিকে মোটামুটি সবাই ভাতার আওতায় আসছে। আর কিছু আসছে নতুন যে গ্যাজেটভুক্ত হয়েছে তাদের ভাতাটা আপনার শুরু হবে এই মাসের ভিতরে, আশ্বস্ত করছে এই মাসের ভিতরে শুরু হবে। আমরা ওই যে ক্যাটাগরি ওয়াইজ আপনার যারা এ ক্যাটাগরি মানে আপনার মানে অঙ্গ হারাইছে যে তারা 20,000 টাকা মাসিক ভাতা পাইতেছে এবং শহীদ পরিবারও 20,000 টাকা পাচ্ছে এবং বি ক্যাটাগরি পাচ্ছে 15,000 টাকা এবং সি ক্যাটাগরি পাচ্ছে 10,000 টাকা। এই ক্যাটাগরিতে আসলে আমাদের একটা আপনাদেরকে বলি যে আমি এটা বিভিন্ন প্ল্যাটফর্মে বলছি এবং আপনাদের গণমাধ্যমগুলোতে বলি যে 71-এর মুক্তিযোদ্ধাদের ভাতা বা তাদের যে সুবিধাগুলো দেওয়া হয়েছিল ওই জিনিস আর এই যে আমাদের 24-এর জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের যোদ্ধাদের এবং 24-এর যোদ্ধাদের, আপনারা আমাদেরকে জুলাই যোদ্ধা বলেন কিন্তু আমরা এক কথায় 24-এর যোদ্ধা বলি। এখন আপনারা খেয়াল করছেন যে বিভিন্ন আপনার রাজনৈতিক দলগুলো এখন জুলাই আগস্টের গণ অভ্যুত্থান এবং 24-এর যোদ্ধা শব্দ ব্যবহার করা শুরু করছে। এটা জুলাই শুধু একক মাসের যোদ্ধা মানে শোনাইতে এটা শুনতে একটু অন্যরকম লাগে, কিন্তু এই 24-এর যে আমরা যোদ্ধা আছি এই যোদ্ধা এবং 71-এর যে যারা যোদ্ধা ছিল এদের যে ভাতার বিষয়টা এটা আসলে কিছু তারতম্য আছে বা এই জিনিসগুলো এটার একটা ব্যাখ্যা আছে, এটা অনেকে আপনারা জানেন না কিন্তু এটা আপনাদেরকে জানা উচিত এবং দেশবাসীকে জানা উচিত যে 24-এর গণ অভ্যুত্থানে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে যারা আহত হয়েছে এবং ওই আহত হওয়ার যারা ডকুমেন্ট আছে এবং বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে ওই ডকুমেন্টগুলো আছে, এরকম যাচাই বাছাই একটা প্রক্রিয়ার ভিতরে যারা উত্তীর্ণ হয়ে একটা ক্যাটাগরি পাইছে যেমন এ বি সি এরকম করে একটা ক্যাটাগরিতে আসছে তারাই শুধু ভাতা পাইতেছে। আর আপনার 71-এ কি হয়েছে, 71-এ আপনার দাদাদের বাড়িতে গেছে কে ট্রেনিং নিছে না নিছে ওখানে যা মানে আপনার যা কি করছে না করছে আমরা জানি না, হঠাৎ করে দেশ স্বাধীন হয়েছে আইসা এখানে ভাতা নেওয়া শুরু করছে গণহারে সব যোদ্ধা। আমাদের এখানে কিন্তু গণহারে সবাই ভাতা নিতেছে না। এখানে আপনি কি ওই যে নুরুল হক নূর কি ভাতা নিবে, আপনার ওই যে তারেক কি ভাতা নিবে আমজনতার, তারপরে আমাদের যে তারেক রহমান, তারপর আপনার বিএনপির যে রকিবুল আছে এরা কি ভাতা নিবে না। যারা ওই সময় আহত হয়ে ডকুমেন্টগুলো আছে কাগজপত্রগুলো সরকারের কাছে জমা দিছে শুধু ওই আহত ব্যক্তিগুলো ভাতা পাইতেছে। এটা আমাদের একটা বিভেদ সৃষ্টি করতেছে। আমি দেখতেছি বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন যে 71-এ তারা কি দোষ করছে, ভাই 71-এ গণহারে পাইছে, গণহারে ভুয়া টুয়া যা ছিল আহত আর কিছু নাই, মোট কথাটা ট্রেনিং নিয়ে আসছে আর আপনার মনে করেন যে ভাতা পাইছে। ওই যে আপনি দেখেন না আমাদের ওই যে ফজু যে আমাদের আছে যে বিএনপির সে বলতেছে আমরা এই করছি ওই করছি মানে বারবার তারা কিন্তু 71 আর 24-কে মিলাই ফেলাইতেছে। ভাই আমরা যদি উদাহরণ দেই উদাহরণটা খুব ভয়ঙ্কর হবে। 24-এ ভাই আমরা নিরস্ত্র হাতে ইট নিয়ে নামছিলাম অস্ত্রের বিরুদ্ধে, গুলি আমরা জানি আমাদেরকে মেরে ফেলবে। আমরা 16 তারিখে আবু সাইদের উপর গুলি করার পরে প্রতিটা আন্দোলনকারী জানে যে তারা রাস্তায় আমরা মেরে ফেলবে তাদেরকে, আমরা ওই অবস্থায় নামছি, আমরা সম্মুখ যোদ্ধা, আমরা নিরস্ত্র, একটা ইট ছিল আমাদের হাতে আর আমাদের বিপক্ষ শক্তির হাতে ছিল রামদা চাপাতি মানে আপনার মারণাস্ত্র থেকে শুরু করে পুলিশের বোমা ছিল, সব ধরনের জিনিসপত্র ছিল। আর তাদের বিপক্ষে আমরা একবার সরাসরি আপনারা জানেন যে যেমন আমি 18 জুলাই আহত হয়েছি, আমার সাথে পুলিশের ডিস্টেন্স ছিল মানে 100 ফিটের ভিতরেই আমরা সংঘর্ষে জড়াই এমন নিরস্ত্র, আমার হাতে শুধু একটা ইট ছিল, আমার হাতে খালি ইট, আমি ইট নিক্ষেপ করতেছিলাম আর ওরা আমার দিকে গুলি নিক্ষেপ করতেছিল বা আমাদের আন্দোলনকারীর দিকে গুলি। এই সিচুয়েশনের যোদ্ধা আমরা 24-এর। আর আপনারা কোন জায়গায় ভারতের ট্রেনিং নিছেন না আরামারা এসেছিলেন আর কি যুদ্ধ করছেন, আপনাদের এক জায়গায় আচরও পড়ে নাই এমন যোদ্ধাও আমরা জানি। আপনারা 71-এ যারা আহত হয়েছে ওটা আমি তাদের প্রতি সম্মান জানাই, যারা আহত হয়েছিল বা যারা সম্মুখে যুদ্ধ করছে, ভাই আপনারা ট্রেনিং নিয়েছিলেন, অস্ত্র আপনাদের একটা দেশ আশ্রয় দিয়েছিল, ওই জায়গার আমার ঘরের শত্রু ছিল, আমি বাসায় কীভাবে নিরাপদে ফিরে যাবো এটা আমি জানি না, আমি বাসায় যাওয়ার মতো আমার বর্ডার ছিল না যে আমি বর্ডার পার হয়ে আরেক দেশে আমি আশ্রয় নিয়ে আবার এখানে অ্যাটাক করবো, এরকম সিস্টেম ছিল না আমাদের। দিন শেষে বাসায় যেতে হতো। আমার অনেক যোদ্ধারা হাসপাতাল থেকে হাসপাতালের বাথরুমের নিচে হাসপাতালের পিছনে যে ড্রেন আছে ওই ড্রেনের পাশে শুয়েছিল। এই আপনার 18 জুলাইয়ের কথা আমি বলতেছি, 19 জুলাইয়ের কথা বলতেছিল যে পুলিশ আইসা তাদেরকে মেরে ফেলবে। এই ইসে তারা ওই হাসপাতালের আশেপাশে ছিল, তারা কোনো জায়গায় যাওয়ার রাস্তা ছিল না। এবং আমার বাসায় আওয়ামী লীগের দোসররা আসছিল যেই তুমি কোন জায়গার ভিতরে হইছো কোন আওয়ামী লীগ, আমি ওখানে মিথ্যা কথা বলে বিভিন্নভাবে এড়াই গেছি গা। আমি রাস্তায় চলাচল করতে নিয়ে বিভিন্ন বাধার সম্মুখীন হয়েছিলাম, কারণ আমাকে ফেস চিনে সবাই। যেমন আওয়ামী লীগ তো আমাদের আশেপাশে বসবাস করে, পুলিশ তো আমাদের আশেপাশে বসবাস করে। তো আপনি আপনার নিজের দেশের আবার নিজের ভাষা, যেমন 71-এ কি হয়েছে আমরা পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করছি, তো আমরা বুঝে যেতাম যে এটা পাকিস্তানি লোক। কিন্তু আপনি এই যে 24-এ কীভাবে বুঝবেন যে সে বাংলাদেশের মানে তফাৎ করার তো কোনো কিছু নাই গা। আপনি আমার মতো সাধারণ মানুষ, সেও বাঙালি বাংলাদেশি আমিও বাংলাদেশি, এরকম একটা লোক আমার চরম শত্রু, সে কোনোভাবে আমার তথ্য জানলে আমাকে মেরে ফেলবে। এই সিচুয়েশনে যেমন আমাকে হাসপাতালে বলছে যে ভাই আপনি যদি আপনার জীবন বাঁচাতে চান, আমাদের হাসপাতালের যদি কোনো ক্ষতির থেকে বাঁচাতে চান আপনি বাসায় চলে যান। যেখানে আমার মনে করেন যে মাসের পর মাস হাসপাতালে ভর্তি থাকার কথা ছিল, সেখানে আমাকে তারা হাতে পায়ে রিকোয়েস্ট করে হাসপাতাল আমাকে বাসায় পাঠাই দিয়েছে। ওই সিচুয়েশনের যোদ্ধা আজকে আমরা যারা 71 আজকে যারা ওই যে ফজু পাগলার মতো আজকে যারা মনে করেন বড় বড় কথা বলে, তারা আমার সাথে বসতে বলেন, আমরা তাদেরকে ল্যাংটা করে ছেড়ে দেবো। আমি বললাম আজকে আমি ল্যাংটা করে ছেড়ে দেবো। এরকম 71-এর কোন যোদ্ধা আছে, কোন মানে এরকম মায়ের বেটা বা বাপের বেটা
ব্যাপারটা আছে আজকে আমার সাথে আলোচনায় বসুক, আমরা কোন সিচুয়েশনে 24-এ যুদ্ধ করছি, কিভাবে যুদ্ধ করছি তাদেরকে দেখাই দিব, তারা 71-এ কিভাবে যুদ্ধ করছে এটা গণমাধ্যমে বর্ণনা দিবে যে সে কিভাবে আক্রমণ করছে। তারা বিভিন্ন কি করছে, আর্মির জেনারেলরা তাদেরকে ট্রেনিং দিছে, আর্মির কর্নেলরা তাদেরকে ট্রেনিং দিছে, মেজররা তাদেরকে ট্রেনিং দিছে, ট্রেনিং নিয়ে বর্ডার থেকে অনেক জায়গায় খাওয়া দাওয়া করছে, আবার আইসা আক্রমণ করছে, ওটা ভিন্ন ক্ষেত্র। আর আমরা কি আমার ঘরের ভাইয়ের সাথে, আমার ঘরের সাথে আমি লড়াই করছি, এটা বিশাল ব্যাপার। এটা আপনার শুধু ওই মানে বারবার আমি অনুরোধ করব সবাই 71 আর এটা 24 এটা ভিন্ন জিনিস, এটা নিয়ে করেন না। আবার ছোট বড় করতে গেলে কিন্তু আমরা ওরকম কিন্তু আমরা কিন্তু এই যে জেএনজি যারা আছে এখানে, আমরা যখন এটা শুরু করবো 71-এ তখন আপনারা থাকতে পারবেন না। এমনি আপনাদের কিন্তু 71-এর সংখ্যা নিয়ে এখন এলোমেলো হয়ে গেছে গা, অলরেডি শহীদের সংখ্যা নিয়ে আপনারা জানেন সারা বিশ্ব এখন কিন্তু এটা নিয়ে বিভিন্ন জায়গায় আলোচনা শুরু হয়ে গেছে গা নতুন করে। তারপর এরকম কিন্তু আহতদের কিন্তু আলোচনা হয়ে যাবে গা, 71-এ কে কি যুদ্ধ করে ভাতা পাইছে এগুলো আলোচনা শুরু হয়ে যাবে গা। এগুলো থেকে আপনারা বেঁচে থাকার জন্য অন্ততপক্ষে বলবো আপনারা এই 24 নিয়ে আর গুতাগুতি করেন না, গুতাগুতি করলে আমাদের সামনে টিকতে পারবেন না। আপনারা 71-এ যত বড় যুদ্ধ হন আমাদের সামনে টিকতে পারবেন না 24-এর, ওটা আপনার দেশ পান নাই, ওটা আমার বললাম না। ওই সময় শেখ মুজিবের নির্বাচনে তাকে ক্ষমতায় বসতে দেয় না দেখে 71-এ তখন এই স্বাধীনতা যুদ্ধ হয়েছে। আর আমাদের ক্ষমতায় বসার জন্য আমাদের এই যুদ্ধ হয় নাই, আমাদের এই 24-এর যে যুদ্ধ হয়েছে এটা ক্ষমতায় বসার জন্য হয় না, কেউ নির্বাচিত হয়েছে তার ক্ষমতা বুঝাই দেয় না, এই জন্য এই যুদ্ধ হয় না। এরকম বললাম না, অনেক ইস্যু আপনারা সামনে আনেন না, ল্যাংটা হয়ে যাবেন গা। 71-এ যারা যুদ্ধ করছেন বলবেন, অনেকে বলে কি ভাই আমরা ওটা একটা স্বাধীন রাষ্ট্র পাইছি। আপনি স্বাধীন রাষ্ট্র কোথা থেকে পাইছেন? আপনি কি আরেকটা ভূখণ্ড পাইছেন নাকি? আপনি পূর্ব পাকিস্তানের যে মানচিত্র, ওই মানচিত্র আপনি পাইছেন, সেম মানচিত্র পাইছেন। আপনি কি ত্রিপুরা পাইছেন? আপনি কি ওই যে পশ্চিমবঙ্গের কোনো অংশ পাইছেন? আপনি যে নতুন ভূখণ্ড পাইছেন? না, নতুন ভূখণ্ড সৃষ্টি হয়েছে একটা হয়েছে না, ওই পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান যে ভাগ হয়েছিল ওই সীমানাটাই আমরা পাইছি 71-এ। আমরা বেশি কিছু পাই নাই, 1 ইঞ্চি জায়গা আমরা বেশি পাই নাই, বরঞ্চ আমাদের আরও জায়গা চলে গেছে ভারতের কাছে, আমরা কিন্তু 1 ইঞ্চি জায়গা কিন্তু বেশি পাই নাই। কিন্তু এই জন্য আমি বলবো যে অনেক কিছু, অনেক কথা আমরা কিন্তু জানি, আমাদের যে জেএনজি বা এই নতুন প্রজন্মের যেসব লোকজন আছে অনেক কথা জানি। আপনারা 71-এর যোদ্ধা দেখা অনেক সম্মান করেন, অনেক সময় চুপ থাকি, অনেক কিছু বলি না, কিন্তু আমাদের মুখ এভাবে ফাটায়েন না। 71-এ কী হয়েছে আমরা ভালোভাবে জানি। 71-এ ক্ষমতার জন্য যুদ্ধ হয়েছিল, যে আপনি নির্বাচনে জিতছেন, জিতার পর আপনাকে ক্ষমতা বুঝা দেন না দেখে আপনি যুদ্ধ লাগাইছেন, আপনি যুদ্ধ করছেন। আর এটা 24-এ এই জিনিস হয় না। 24 হয়েছে আমার বৈষম্যের বিরুদ্ধে যুদ্ধ হয়েছে, আমার অধিকারের বিরুদ্ধে যুদ্ধ হয়েছে, আমার বাক স্বাধীনতা হরণের বিরুদ্ধে যুদ্ধ হয়েছে, গুম খুনের বিরুদ্ধে যুদ্ধ হয়েছে, হেফাজতের হত্যাকাণ্ডের বিরুদ্ধে যুদ্ধ হয়েছে, ধর্মের প্রতি আঘাতের বিরুদ্ধে যুদ্ধ হয়েছে। এগুলো একটা এই আপনারা যদি ওই হিসাব বা রেশিও ধরতে চান 24-এ ধারে কাছে কিছু টিকবে না। আমি বলে দিলাম আজকে, আমি অনেক দিন, আজকে 1 বছরের পরে আমি এই কথা আমি অনেক দিন ধরে বলি নাই যে একটা বিতর্ক সৃষ্টি হবে, কিন্তু আজকে আমি বললাম যে এই বিতর্কে আপনারা যায়েন না, টিকতে পারবেন না। 24-এ যদি আমরা ধরি 24-এর যোদ্ধারা আমরা বিভাবে ধরলে তখন আপনারা টিকতে পারবেন না। আচ্ছা, ওর সম্বন্ধে তো আসলে আলোচনা এটা আছে, মানে মানুষের ভিতরে কিছু আমরা বিভিন্ন গল্প শুনতাম যে ডাইনি, রাক্ষসী বা এইসব আছে, তুলনা না। শেখ হাসিনা হয়ে ওঠার জন্য যারা সহযোগিতা করছে ওরাও আমি মনে করি সমান ইসে, যে শুধু আমরা কিন্তু একটা ট্রেডমার্কই দড়ি দিয়ে শেখ হাসিনা ও তো জঘন্য, ওর হিসাবে আমি বাদই দিলাম। তো ওকেও শেখ হাসিনা হয়ে যাওয়ার জন্য যারা সহযোগিতা করছে ওদেরকে আমরা কেন করি না? আমি চাই যে শুধু শেখ হাসিনা একটা নাম ব্যবহার করে না, স্বৈরাচার, আমি সবসময় শব্দটা আপনাদের এখানে ব্যবহার করি যে স্বৈরাচার এবং স্বৈরাচারের দোসর, এই শব্দগুলো ব্যবহার করতে হবে। কাউকে কোনো জায়গায় খাটানো, অপরাধী সব সমান অপরাধী। এখন হ্যাঁ, শেখ হাসিনা কি প্রধান নির্দেশদাতা, সে ওই হিসেবে তার আমরা বেশি বলি, কিন্তু এক সময় খালি আমি এবার দেখতেছি যে নতুন আপনি যে প্রশ্নটা করছেন এই প্রশ্নটা কিন্তু আইসা যায় যে আমরা দেখতেছি শেখ হাসিনা কেন্দ্রিক, যে ওই খারাপ, ওই কেন্দ্রিক গেছে গা, মানে অন্য লোকজন ভালো ছিল, মানে শেখ হাসিনাই খালি খারাপ ছিল আর অন্য যেগুলো ছিল আর আশেপাশে ভালো ছিল না, এমন কোনো কিছু না। ও সবাইকে সমানভাবে, এই যে আমরা জানি যে জাতীয় পার্টি যেটা নিয়ে এখন যেখানে নতুন বিতর্ক চলতেছে, নুরুর উপরে হামলা বাই করছে, সব ভাই যারা সহযোগিতা করছে, হত্যা, আমি বলতেছি না যে অন্যায় যে সহায় আর অন্যায় যে করে এটা দুজন সমান অপরাধী, আমরা যে আছে ওই অপরাধে আমি মনে করবো যে সবাইকে সমানভাবে, আর একভাবে শুধু শেখ হাসিনার দিকে আপনারা ওই যে মানে ওর দিকে খালি ফোকাস করেন না, ওর সাথে সহযোগী যত সংগঠনগুলো ছিল সবার দিকে সমানভাবে, কারণ ওরা ওকে এরকম রাক্ষস হইতে সহযোগিতা করছে। হ্যাঁ, এই জন্য আমাদের 4 জন, আমাদের উপদেষ্টা যারা 4 জন, 4 জনের বাড়ি ঘেরাও দেওয়া হবে। আমাদের লড়াই চলবে, আমরা যে কোনো মূল্যে আমরা এই ফকিন্দি মার্কা উপদেষ্টা, ভূমি উপদেষ্টা ওর বাড়িতে আজকে আমরা যাবো। ওর বাড়িতে আমরা আজকে যাবই, আমরা দেখতে চাই কতটুকু হ্যাডম আছে। জনগণের টাকা, বস্তিবাসীর টাকা, শহীদ পরিবারের টাকা, টাকার অঙ্কটা তো অনেক বড়, এর হিসাব করতেও তো সময় লাগে। এগুলা ফাইলপত্র আমাদের
ভূমি মন্ত্রণালয় এরপরে ডিসি অফিস আমাদের থেকে কাজ নিছে, কিন্তু আমাদের কাজগুলা এরা যে ফাইলগুলো বন্ধ করে রাখছে আমরা জানি, তো তাদের মিষ্টি মিষ্টি কথায় আমরা বলবো না, আমরা রাজপথ ছাড়বো না। 30 দিন হয়ে যাচ্ছে আজ আমরা এখানে একটা আমাদের দাবি নিয়ে দাঁড়িয়ে আছি। দুইটি দাবি, এক হচ্ছে বস্তিবাসীর দাবি 2000 ফ্ল্যাট ওরা তাদের দখলে রেখে দিয়েছে, আর দ্বিতীয়টা হয়েছে কলমিলতা বাজার ওরা দখলে নিয়েছে। আমাদের এখন আজ যে সময়টা 8000 কোটি টাকা হয়ে দাঁড়িয়েছে, আমাদের ক্ষতিপূরণভাবে 8000 কোটি টাকা হয়ে দাঁড়িয়েছে, কিন্তু 8000 কোটি আমাদের এরা প্রাপ্য, আমাদের হক। আজ আমাদের হক থেকে কেন আমাদেরকে বঞ্চিত করছে? সরকারের কাছে আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো, আমরা সরকার বানিয়েছি বস্তিবাসী একত্রিত হয়ে আমাদের দ্বারাই আজ সরকার হয়েছে, কিন্তু বস্তিবাসীর দাবি কেন মানা হয় নাই? সরকার আজ 30 দিন হয়ে যাচ্ছে, এখানে সরকার কি চোখে দেখে না? প্রশাসনের লোকেরা কি চোখে দেখে না? আজ 30 দিন যাবৎ বাইরে আমার এখানে বসে আছি, আজও পর্যন্ত কোনো প্রশাসনের লোক এসে বলে নাই যে তোমরা কিসের দাবি নিয়ে এখানে বসে আছো। বস্তিবাসীরা এতদিন যাবৎ এইভাবে কষ্ট কেন করতেছে? ওনাদের আসলে দাবিটা কি? যৌক্তিক হোক না যৌক্তিক হোক, কমসে কম এসে তারা একটা ওয়েলকামিং টোন নিয়ে আসতে পারতেন যে বিষয়টা কি, তোমাদের সমস্যাটা কি, কিন্তু তারা আসলে সমস্যার সমাধান করার জন্য বসে নাই। কারণ আমি রিসেন্টলি 1 সপ্তাহ আগে আমি ভূমি মন্ত্রণালয়ে গিয়েছিলাম, আমি ভূমি সচিবের সাথে দেখা করেছিলাম, আমার বস্তিবাসীদের 2জনকে নিয়ে, তাদের 2জন প্রতিনিধিকে নিয়ে এবং আরও কয়েকজন শুভাকাঙ্ক্ষী নিয়ে। কিন্তু আগেও যেটা আমি বলেছি, তারা সবসময় সময় বলে সময় নষ্ট করে। আসলে সময় নষ্ট করার কোনো কিছুই নাই। হাসিনা আমাদের যে বস্তি পুনর্বাসন প্রকল্পটা, ভাষান্তরিক পুনর্বাসন প্রকল্প, এই প্রকল্পটার যে চুক্তিটা ছিল, যে চুক্তির উপর বেস করে আমার বাবা এই বস্তি পুনর্বাসনের কাজটি করছিল একটা চুক্তির মাধ্যমে, সেই চুক্তিটাকে অবৈধভাবে ক্যান্সেল করে ফ্যাসিস্ট হাসিনা, আমি কিন্তু আওয়ামী লীগ বলছি না, হাসিনা কথাটা বলছি। সেটা বিষয়ে আরো অনেক ব্যাখ্যা আছে, সেখানে আমরা না যাই। কারণ আমাদেরকে এই বস্তি পুনর্বাসন নিয়ে, যেটা তো আমার বাবা 28 বছর যাবৎ কাজ করছে, কোনো সরকারি টাকা ছাড়া। ভাইরা কি শুনছেন একটু? হ্যাঁ, ওকে। সো এই যে টাকা ছাড়া যে বস্তিবাসীকে পুনর্বাসন করা সম্ভব, সেটা আপনারা সাংবাদিক ভাইরাও আপনারা মিরপুর 14-তে যেয়ে দেখেন, সিআরপি হসপিটালের অপোজিটে ভাষান্তরিক পুনর্বাসন প্রকল্প। আমরা অলরেডি 2000 ফ্ল্যাট করে আসতে পারছি, বাকিগুলো করতাম, বাট তার আগে আমাদের দেশ ছাড়া করা হয়, আমার বাবাকে গুম করা হয়, তার নামে 30টার উপর মিথ্যা মামলা দেওয়া হয়। তো এইভাবেই 16-17 বছর কাটছে। আমাদেরকেও দেশ ছাড়া করছে, একটা কাপড়ও নিতে দেয় না 2010 সালে। তো এখন বিষয়টা খুবই সিম্পল, যে চুক্তিটা অবৈধভাবে বাতিল করা হচ্ছে সেইটাকে উইথড্র করে চুক্তিটাকে পুনর্বহাল করতে হবে। এটা আমাদের একটা দাবি বস্তিবাসীদের নিয়ে। আর সেকেন্ড দাবি খুবই শর্ট, খুবই সিম্পল। আমরা শহীদ মুক্তিযোদ্ধা পরিবার, আমাদের একটা প্রপার্টি ছিল কলমিলতা বাজার, সেই প্রপার্টিটা 53 বছর হয়ে গেছে রাষ্ট্রের জন্য সে নিয়ে গেছে, অর্থাৎ সে জুলুম করে সে অবৈধভাবে আমাদের প্রপার্টিটা নিয়ে গেছে, যার 53 বছর যাবত তার ক্ষতিপূরণ এসে দাঁড়িয়েছে 8000 কোটি টাকা। 24শে আগস্ট আমরা গণঅভ্যুত্থান করেছি। আমরা কি আর চাচ্ছিলাম যে এই দেশে স্বৈরাচার তৈরি হোক, কিন্তু আমরা যে বাসাছি, আমাদের যে ক্ষতিপূরণ, যে গোষ্ঠীবাসী যে ক্ষতিপূরণ এখনো কিন্তু পাচ্ছি না। আমরা চাচ্ছিলাম দেশের ন্যায় বিচার করার জন্য। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের ক্ষেত্রে পুলিশের পেশাদারিত্ব, দক্ষতা ও সক্ষমতা বাড়াতে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হচ্ছে আজ রবিবার। রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে সকালে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। জানা গেছে, আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশজুড়ে 1.5 লাখেরও বেশি পুলিশ সদস্য
সদস্যকে এই কর্মসূচির আওতায় বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। বাংলাদেশ পুলিশের বর্তমানে 130টি ছোট এবং 4টি বড় প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে। এসব কেন্দ্রেই পুলিশ সদস্যদের নির্বাচনী দায়িত্ব পালনের উপযোগী প্রশিক্ষণ দেওয়া হবে। এর আগে গত 31শে আগস্ট থেকে 2রা সেপ্টেম্বর পর্যন্ত ঢাকার পুলিশ সদর দফতরে মডিউল ভিত্তিক প্রশিক্ষণে 150 জন মাস্টার ট্রেনার অংশ নেন। ভবিষ্যতে দেশের 19টি পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে 1292 জন মাস্টার ট্রেনার বা ট্রেনার অব ট্রেনার্স তৈরির পরিকল্পনা নেওয়া হয়। এরাই পরবর্তীতে নির্বাচনের দায়িত্ব পালনের জন্য মাঠ পর্যায়ে 1.5 লাখেরও বেশি পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দেবেন। পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে, নির্বাচনের সময় সম্ভাব্য পরিস্থিতির মোকাবেলায় বাস্তবমুখী মহড়া ও বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে সব ট্রেনারকে। সর্বাত্মক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এই কার্যক্রমগুলো পরিচালিত হচ্ছে। পুলিশের উপমহাপরিদর্শক কাজী জিয়া উদ্দিন জানান, নির্বাচনী প্রশিক্ষণের অংশ হিসেবে 2টি প্রামাণ্যচিত্র, একটি 15 মিনিটের অডিও ভিজুয়াল কন্টেন্ট, একটি 9 মিনিটের চলচ্চিত্র এবং একটি বুকলেট তৈরি করা হয়েছে। এসব কন্টেন্ট প্রশিক্ষণে ব্যবহার করা হবে যাতে পুলিশ সদস্যরা শুধু তত্ত্বগত নয়, বাস্তব ভিত্তিক জ্ঞানও অর্জন করতে পারেন। পুরান ঢাকার ধোলাইখাল যেন বাতিল টায়ারের আড্ডাখানা। দেশের নানা প্রান্ত থেকে আসা ফাটা আর ক্ষয়ে যাওয়া চাকা এখানে জমে রিফাইনিংয়ের কারখানায়। কয়েক ধাপের পলিশ আর কাটাছেঁড়ার কাজ শেষে পুরাতন টায়ারই পায় নতুন সাজ। নতুন টায়ার তুলনায় অনেক সস্তা, তাই সারা দেশ থেকে এখানে ছুটে আসেন ক্রেতারা। স্বল্প বাজেটে গাড়ি চালানোর ভরসা খুঁজে পান তারা ধোলাইখালের এসব টায়ারে। টায়ারগুলো যখন আপনার লেভেল হয়ে যায়, ঠিক আছে, লেভেল হয়ে গেলে ওই চাকাগুলোর আমরা আবার নতুন করে গ্রিপ করি, ঠিক আছে। তো ও চাকাগুলো আবার মনে করেন আর কি অল্প কিছু টাকায় মানুষ নিতে পারে। আর যদি টায়ার আপনার ফাইটা যায় কিংবা কোনো তাত্তুর বাইরে গেছে ওই টায়ার বাদ, আর যদি এমবে টায়ার যদি সাইডে ফাইটা যায় ওগুলো আমরা রিপেয়ারিং করে দেয়, ঠিক আছে। আর এমবে ভলকানিজ করে দিই, ভলকানিজ করে দিলে ওই টায়ারগুলো আবার মনে করেন গ্যারান্টি সহকারে আমরা ভলকানিজ করে দিই, ঠিক আছে। বিক্রেতাদের দাবি, তারা স্বল্প লাভেই পুরাতন টায়ার রিফাইনিং করে বাজারজাত করছেন। চালার লেভেল কেটে নতুনের মতো সাজালেই বিক্রি বেড়ে যায়। হকাররা নিয়ে আসতেছে, ঠিক আছে, তাদের থেকে আমরা কিনে নিতেছি। বাতিল যেটা একবারে বাতিল দামে চলে যেতেছে, কিছু এইটার থেকে ফ্রেশ বাইরে আমরা ফ্রেশ বিক্রি করতেছি। না, কত বিক্রি করি কত কিনি এটার কোনো ঠিক নির্দিষ্ট নাই, নির্দিষ্ট কোনো ইয়া নাই। পুরান টায়ারের কোনো রেট নেই, যেভাবে পারি এটা কিনতেছি। একটা টায়ার 500 টাকা কিনলে এটা 700 টাকা হলে বেচতেছি বা 600 টাকা বিক্রি করতেছি। কিন্তু এই টায়ারের আড়ালে লুকিয়ে আছে ভয়ঙ্কর ঝুঁকি। মান নিয়ন্ত্রণ ছাড়াই রাস্তায় চলা এসব টায়ার যে কোনো সময় ফেটে যেতে পারে। বেড়ে যায় দুর্ঘটনা আর প্রাণহানির আশঙ্কা। বিভিন্ন কাজ হয়, সুপার হয়, ব্রেক ফিল্টার তেল হয়, টাকার তেল আছে না ওইটা হয়, তারপরে খরচ 100 মিলের খরচ হয়। এটা বাবলিংয়ে যায় নতুন টায়ার হয়, যেটা পুরান এটা বাবলিংয়ে যাবে নতুন টায়ার হয়। স্বল্প দামে সাশ্রয়ী সমাধান মিললেও এর মাসুল গুনতে হচ্ছে সড়ক দুর্ঘটনায়। আইন প্রয়োগ আর সচেতনতা ছাড়া ধোলাইখালের এই ব্যবসা থামানো কঠিন। তবুও এই বাজেট সচেতন ক্রেতাদের কাছে এখনও এটা স্বস্তির ভরসা। পুরাতন টায়ারের নতুন সাজে ধোলাইখাল জমজমাট হলেও এর ভেতরে লুকিয়ে আছে ভয়ঙ্কর ঝুঁকি। সাশ্রয়ের পেছনে ঝুঁকি কতটা বড় তা ভাববার সময় এসেছে এখনই। শোবিজ অঙ্গনের জনপ্রিয় তারকাদের ভক্তদের উৎসাহ প্রায়শই সীমারেখা ছাড়িয়ে যায়, যা কখনো কখনো বিড়ম্বনার কারণও হয়ে দাঁড়ায়। সম্প্রতি এমনই এক ঘটনা ঘটে জনপ্রিয় মডেল ও অভিনেত্রী পিয়া জান্নাতুলের সঙ্গে। বুধবার পিয়া নিজের ফেসবুক পেজে ঘটনাটি শেয়ার করেন। জানা যায়, এক ব্যক্তি মেসেঞ্জারে তাকে প্রেম নিবেদন করেন এবং ফোন নম্বর চেয়ে বার্তা পাঠান। মজার বিষয়ে পিয়া তৎক্ষণাৎ নেতিবাচক উত্তর না দিয়ে চতুরতার সাথে তাকে একটি নাম্বার প্রদান করেন। পিয়ার শেয়ার করা স্ক্রিনশটের মেসেজে দেখা যায় ওই ব্যক্তি লিখেছেন তিনি অভিনেত্রীর একজন বড় ভক্ত এবং কোনো বেঈমান নয়। তিনি দাবি করেছেন দীর্ঘদিন ধরে তিনি পিয়ার প্রতি সীমাহীন দুর্বল এবং তাকে একান্ত ব্যক্তিগত বন্ধু হিসেবে দেখতে চান। তিনি আরও লিখেছেন, আপনি আমি ছাড়া আমাদের গভীর প্রেমের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পৃথিবীর কেউ জানবে না, আল্লাহর কসম। শেষ পর্যন্ত তিনি পিয়ার হোয়াটসঅ্যাপ নাম্বার চেয়েছেন। তবে পিয়ার জবাব ছিল চমকপ্রদ। ফোনে তিনি নাম্বার দিয়েছেন কিন্তু তা আসলে গুলশান থানার নাম্বার ছিল। এই চতুর জবাবে ভক্তরা মজা পেয়েছেন। কেউ মন্তব্য করেছেন, কি একটা অবস্থা। আবার কেউ লিখেছেন, সে বলল পৃথিবীর কেউ জানবে না আর আপনি সবাইকে জানিয়ে দিলেন। অভিনেত্রীর পোস্টটি ভক্তদের মধ্যে হাস্যরসের পরিবেশ সৃষ্টি করেছে এবং তারা এই অভিনব প্রতিক্রিয়াকে উপভোগ করেছেন। ফেসিবাস তাড়িয়ে আমরা মবের রাজত্বে এসে পড়েছি। দ্য মব, অর্থাৎ এখন মানুষের কোনো নিরাপত্তা নাই, মানুষের কোনো স্বাধীনতা নাই। মানুষ যে কোনো মুহূর্তে যে কোনো কারো দ্বারা ভিক্টিমাইজ হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।
এইটাকে আমি কি বলবো, এটা বৈষম্যহীন বাংলাদেশ হয়েছে নাকি বৈষম্যের পরিমাণ আরও বেড়েছে? আসলে আমরা বাংলাদেশের মানুষ, বাঙালি জাতি, আমি বলবো যে আমরা অত্যন্ত দুর্ভাগা একটা জাতি। দেশ গড়ার যে স্বপ্ন নিয়ে আমাদের দেশের মানুষ 1971 সালে পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে যে আমরা সংগ্রামের মধ্য দিয়ে বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ পেয়েছিলাম, 53 বছরেও আমরা সেই বঙ্গবন্ধু স্বপ্নের কাঙ্ক্ষিত বাংলাদেশ এখনও পর্যন্ত পেয়েছি বলে আমি মনে করি না। বিগত 15 বছর যাবৎ যে সরকার ছিল সেই সরকারের অনেক ভুল ত্রুটি ছিল এবং এই ভুল ত্রুটির মধ্য দিয়ে আমরা দেখলাম যে 5ই আগস্ট আমরা যে নতুন একটা বাংলাদেশ পেয়েছি। এই বাংলাদেশের মানুষের যে ইচ্ছা আকাঙ্ক্ষা ছিল, স্বপ্নই ছিল একটি সকলের জন্য সাম্যের সমতার সুযোগের একটা বাংলাদেশ পাবো, যে বাংলাদেশের মানুষ তার মৌলিক অধিকার তো উপভোগ করতে পারবে, যে বাংলাদেশের মানুষ বৈষম্যের একটি সমাজ পাবেন। এবং আপনারা দেখবেন, লক্ষ্য করলে যে গত যে আন্দোলনটা হয়েছে বৈষম্য বিরোধী সমাজ গঠনের জন্য এই আন্দোলনটা ছিল। এখন এই 5ই আগস্টের পরবর্তী যে এই 10টা মাস যে আমরা যে বাংলাদেশে বসবাস করছি, এইটাকে আমি কি বলবো, এটা বৈষম্যহীন বাংলাদেশ হয়েছে নাকি বৈষম্যের পরিমাণ আরও বেড়েছে? আমরা কান পাতলে এবং সাধারণ মানুষের সাথে কথা বলে বুঝতে পারি এবং শুনতে পাই যে বৈষম্যর পরিমাণ আরও বেড়ে গেছে। আগে মানুষ বলতো ফেসিবাদের অবসান ঘটিয়ে তারা একটি আন্দোলনের মধ্য দিয়ে একটা বাংলাদেশ তারা গঠন করার চেষ্টা করছে বা করতে চেয়েছে, কিন্তু এখন মানুষ বলছে ফেসিবাদ তাড়িয়ে আমরা মবের রাজত্বে এসে পড়েছি। দ্য মব, অর্থাৎ এখন মানুষের কোনো নিরাপত্তা নাই, মানুষের কোনো স্বাধীনতা নাই, মানুষ যে কোনো মুহূর্তে যে কোনো কারো দ্বারা ভিক্টিমাইজ হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। আপনি আজকে যে আমি এখানে কথা বলছি, তা আজকে যে আমি কিছুক্ষণ পরে যে আমি মবের শিকার হব না বা আপনি হবে না বা যে কোনো লোক হবে না, তার কিন্তু গ্যারান্টি নাই। সেইটা যে আমরা যে পরিবর্তন যেটা চেয়েছিলাম, আমি মনে করি এখনকার যে অবস্থা দেখতে পাচ্ছি রাষ্ট্র, সামাজিক এবং অর্থনৈতিক সব ব্যাপারেই আমরা আমার দেশের কাঙ্ক্ষিত স্বপ্ন বা লক্ষ্য দিকে আমরা যেতে পেরেছি বলে আমার মনে হচ্ছে না। গণতন্ত্র তো বিকল্প নয়, যে কোনো রাষ্ট্র ব্যবস্থায় গণতন্ত্র হচ্ছে একটা রাষ্ট্র পরিচালনার একমাত্র পন্থা, উত্তম পন্থা, যে পন্থার মাধ্যমে সকলের অধিকার সহ সকলের যে মৌলিক যে অধিকারগুলো তাকে রাষ্ট্র নিশ্চিত করতে পারে, আমি মনে করি একটি গণতান্ত্রিক সরকারের মধ্য দিয়ে। তো আগামী গণতান্ত্রিক সরকারের কাছে আমার প্রত্যাশা থাকবে, আমরা এমন একটি বাংলাদেশ চাই যে বাংলাদেশে কোনো হানাহানি থাকবে না, কোনো বৈষম্য থাকবে না, কোনো বিভেদ থাকবে না, কোনো ঘৃণা থাকবে না। আমরা সবাই একসঙ্গে বাঁচবো, একসঙ্গে মরবো। আমরা সবাই যেন বাংলাদেশের মানুষ সুখে শান্তিতে একটি সুন্দর বাংলাদেশ, যদি আমরা বসবাস করার জন্য একটা সুন্দর বাংলাদেশ পাই, সেটাই আমি প্রত্যাশা করি। এবং সেটি আমি মনে করি শুধুমাত্র গণতান্ত্রিক প্রক্রিয়ায়, অর্থাৎ গণতান্ত্রিক সরকারের মধ্যেই এই সুন্দর একটি বাংলাদেশ বিনির্মাণ করা সকলের পক্ষে সম্ভব। সত্য কথা বলতে কি, যে আগে যে আমাদের যে হাইকোর্টের যে অবস্থা ছিল, যে বিচারহীনতা, আমরা দেখতাম যে অনেক কিছুই মানুষ আমাদের কাঙ্ক্ষিত লিটিগেন্টকে আমরা ন্যায় বিচার সুবিচার দিতে পারতাম না। তবুও দেখছি যে গত সরকারের আমলে যতই নিয়ন্ত্রণ থাকুক, তবুও কিছুটা বিচার আমরা পেয়েছি। এখন পরবর্তীত অবস্থায় যে বিচারের যে কোর্টের যে অবস্থা, আমি হ্যাপি না। আমি কোর্টে গিয়ে আমি আমার লিটিগেন্ট যা সুবিচার বা ন্যায় বিচারের যে বিষয়টা আমার লিটিগেন্টকে পেয়ে যে তার যে অধিকার, যে একজন বিচার প্রার্থী তার আদালতে গিয়ে তার সুবিচার বা ন্যায় বিচার পাবে, আমার মনে হচ্ছে না যে প্রিভিয়াস গভর্নমেন্টের তুলনায় এই গভর্নমেন্টের আমরা যথাযথ সুবিচার বা ন্যায় বিচার পাচ্ছি বলে আমি মনে করি না।